নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি ফাইন্যান্স শেখা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমরা সেন্সেক্স এবং নিফটির ওপর একটি ভিডিও স্টার্ট করেছি। এই ভিডিওটি ওটারই পার্ট 2। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমি ওই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্ক ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, এবং অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলটিকে ভিজিট করেন তাহলে ভিডিও সেকশনে ওই ভিডিওটি আপনি পেয়ে যাবেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল যে আপনারা এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি একবার দেখে নিন, কেননা আমরা ওই ভিডিওটিতে এরকম অনেকগুলো কনসেপ্ট ডিসকাস করেছি যেটা কিনা এই ভিডিওতে ব্যবহার হবে। তাই আপনি যদি ওই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আপনার এই ভিডিওটি একটু বুঝতে অসুবিধা হবে। তাই আপনি আগে ওই ভিডিওটি দেখে নিন, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। ওই ভিডিওটিতে আমরা ইন্ডেক্স কি, ইন্ডেক্সের কেন প্রয়োজন হলো, ইন্ডেক্স না থাকলে কি সমস্যা হতো, সেন্সেক্স কিভাবে শুরু হয়েছিল, সেন্সেক্সের পয়েন্ট কি করে ক্যালকুলেশন হয়, সেন্সেক্সের পয়েন্ট ক্যালকুলেশনের ফর্মুলা কি, এই সমস্ত ব্যাপার আমি ডিসকাস করেছি। আর এই ভিডিওতে আমি নিফটির ওপর বিস্তারিতভাবে আলোচনা করব, যেমন নিফটি কিভাবে শুরু হয়েছিল, নিফটি ইন্ডেক্সের যে ভ্যালু, সেই ভ্যালু ক্যালকুলেশনের ফর্মুলা কি, সেই ফর্মুলা থেকে নিফটিকে কী করে ক্যালকুলেট করতে হবে, এই সমস্ত ব্যাপার আমি এই ভিডিওতে ডিসকাস করব। এছাড়াও নিফটি এবং সেন্সেক্সের উপর আমরা এই দুটো ভিডিও থেকে যা শিখবো, আমাদের সেই শেখাটাকে কোথায় অ্যাপ্লাই করতে পারবো, এবং নিফটি এবং সেন্সেক্সের গুরুত্ব কী, নিফটি এবং সেন্সেক্স ছাড়াও আর কী কী ইন্ডেক্স রয়েছে, আর কী কী ইন্ডেক্স, যেমন বিএসসির আর কী কী ইন্ডেক্স রয়েছে, এনএসসির কী কী ইন্ডেক্স রয়েছে, সেই সমস্ত ব্যাপারগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোপুরি দেখুন, আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। 21 এপ্রিল 1986-এ এনএসসি প্রথম নিফটি ইন্ডেক্সটি শুরু করেন। নিফটি কথাটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং নিফটি এই দুটো শব্দ থেকে এসেছে। নিফটিকে সিএনএক্স নিফটিও বলা হয়, কেননা এই ইন্ডেক্সটি ক্রিসিল নামক একটি ক্রেডিট রেটিং এজেন্সি এবং এনএসসি মেনটেন করে থাকে। এই ইন্ডেক্সটি আমাদের দেশের 12টি সেক্টর থেকে টপ 50টি কোম্পানি নিয়ে গঠন করা হয়। তবে সেন্সেক্সের মতো নিফটির ক্ষেত্রেও এই 50টি কোম্পানি সিলেক্ট করার কিছু ক্রাইটেরিয়া আছে। চলুন সেই ক্রাইটেরিয়াগুলি কী কী একটু দেখে নিই। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে কোম্পানিটিকে এনএসসিতে অন্তত লাস্ট 6 মাস ধরে লিস্টেড হতে হবে এবং কোম্পানিটি ইন্ডিয়ান ডোমিসাইলড হতে হবে। তবে যদি আইপিও হয়ে থাকে তাহলে 6 মাসের জায়গায় কোম্পানিটিকে অন্তত 1 মাস এনএসসিতে লিস্টেড হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট 6 মাসের প্রত্যেক দিন স্টক এক্সচেঞ্জে ওই কোম্পানির শেয়ারটির কেনাবেচা হতে হবে। তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কোম্পানিটি শেয়ার ফিউচার এবং অপশন সেগমেন্টে ট্রেডিংয়ের জন্য অ্যাভেলেবেল থাকতে হবে। চতুর্থ ক্রাইটেরিয়া হচ্ছে যে সাফিসিয়েন্ট ভলিউমে কোম্পানিটি শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনাবেচা হতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন স্টক এক্সচেঞ্জে ওই কোম্পানির শেয়ারের যে কেনাবেচা হবে তার ভলিউম যথেষ্ট পরিমাণে হতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর কথা বিবেচনা করে কোম্পানিগুলির একটি লিস্ট তৈরি করা হয়, এবং ওই লিস্ট থেকে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনের অনুসারে টপ 50টি কোম্পানিকে নিয়ে নিফটি ইন্ডেক্স গঠিত হয়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বিএসসি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর সেন্সেক্সের যে 30টি কোম্পানির লিস্ট সেটিকে রিভিউ করে, কিন্তু এনএসসির ক্ষেত্রে সেই জিনিসটি এনএসসি 6 মাস অন্তর অন্তর তার যে লিস্ট, নিফটির যে লিস্ট সেটিকে রিভিউ করে একটি কমিটির মাধ্যমে। সেন্সেক্সের মতন নিফটিতেও কোনো একটি কোম্পানি একবার জায়গা পেয়ে গেলো মানে এই নয় যে সেটি পার্মানেন্টলি নিফটির মেম্বার হয়ে গেল। রিভিউয়ের পর এরকম হতে পারে যে কোনো একটি কোম্পানি প্রথম 6 মাস নিফটিতে আছে কিন্তু পরের 6 মাস নিফটি থেকে বেরিয়ে গেল। এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে কোম্পানিটির শেয়ার প্রাইস এবং তার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর। এর আগের ভিডিওতে আমরা সেন্সেক্সের যে পয়েন্ট সেটি ক্যালকুলেশনের একটি ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেন্সেক্সের মতো নিফটিরও ক্যালকুলেশনের একটি ফর্মুলা আছে, সেটি আমি আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। ফর্মুলাটিকে বুঝতে হলে আমাদেরকে আগে 3টে জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে টোটাল ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন, বেস মার্কেট ক্যাপিটালাইজেশন এবং বেস ইন্ডেক্স ভ্যালু। এর আগে যেসব ক্রাইটেরিয়ার কথা বলেছি তার ভিত্তিতে টপ 50টি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করে তাদেরকে যোগ করে দিলে আমরা টোটাল ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন পেয়ে যাব। এবার দেখুন ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কী সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে বলেছি, তাই ভিডিওটি শুরুতে আমি বলেছি যে আপনারা আগের ভিডিওটি দেখে নিন, নাহলে এটা বুঝতে আপনাদের সমস্যা হবে। আর বেস ইয়ারের যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা হচ্ছে বেস মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং বেস ইয়ারে ইন্ডেক্সের যে ভ্যালু ছিল নিফটি ইন্ডেক্সে সেটা হচ্ছে বেস ইন্ডেক্স ভ্যালু। এখানে 1995 ইয়ারটিকে বেস ইয়ার ধরা হয়, এবং নিফটি ওই সময় নিফটির যে বেস ইন্ডেক্স ভ্যালু সেটাকে 1000 ধরা হয়, অর্থাৎ 1995-এ নিফটি ইন্ডেক্সের ভ্যালু ছিল 1000। আর বেস ইয়ারের যে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ বেস মার্কেট ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে সেটির ভ্যালু
2.06 ট্রিলিয়ন রুপিস ধরা হয়। এখানে 1 ট্রিলিয়ন রুপিস মানে হচ্ছে 100,000 কোটি অথবা 1,00,000 কোটি টাকা। তাহলে নিফটি ইন্ডেক্সের যে ফাইনাল ফর্মুলাটি হলো সেটি আমি আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এইবার চলুন আমরা সেন্সেক্স এবং নিফটি ক্যালকুলেশনের ফর্মুলা দুটোকে পাশাপাশি রেখে কিছুটা ডিসকাশন করি। আপনি দেখুন দুটো ফর্মুলাতেই কিন্তু সেন্সেক্স এবং নিফটি সূচক দুটির ভ্যালু টোটাল ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর নির্ভর করছে। অর্থাৎ ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনের ভ্যালু যদি বাড়ে তাহলে সেন্সেক্স এবং নিফটির ভ্যালু বাড়বে, আর যদি ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনের ভ্যালু কমে তাহলে নিফটির ভ্যালু কমবে। আবার কোনো একটি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করতে হলে ওই কোম্পানির একটি শেয়ারের প্রাইসকে ওই কোম্পানির টোটাল ফ্রি ফ্লোট যে শেয়ারের সংখ্যা সেটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন শেয়ার প্রাইসের উপর নির্ভর করছে। যদি শেয়ার প্রাইস আপ ডাউন করে তাহলে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনও আপ ডাউন করবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সেন্সেক্স ইন্ডেক্সটিতে যে 30টি কোম্পানি আছে সেই 30টি কোম্পানির শেয়ারের প্রাইস যদি আপ ডাউন করে তাহলে তাদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন আপ ডাউন করবে এবং সেন্সেক্সের যে ইন্ডেক্সের ভ্যালু সেটিও আপ ডাউন করবে। এবং একইভাবে নিফটি ইন্ডেক্সটিতে যে 50টি কোম্পানি রয়েছে সেই 50টি কোম্পানির শেয়ারের প্রাইস যদি আপ ডাউন করে তাহলে তাদের যে টোটাল ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা আপ ডাউন করবে এবং তার সাথে সাথে ইন্ডেক্সের ভ্যালু আপ ডাউন করবে। ব্যাপারটি কি তাহলে বুঝতে পেরেছেন? আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটিকে একটু পজ করুন আর বিষয়টি একটু ভিজুয়ালাইজ করুন, দেখুন সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা তাহলে নিফটি এবং সেন্সেক্স সম্পর্কিত সমস্ত বিষয়গুলো জেনে নিলাম। এখানে আপনারা একটি জিনিস সবসময় মনে রাখবেন যে শেয়ার বাজার সম্পর্কিত কনসেপ্টগুলো বুঝে নেওয়া যতটা জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে আমরা সেই শেখাটাকে কিভাবে ব্যবহার করতে পারছি শেয়ার বাজারে। অর্থাৎ যখন শেয়ার কেনাবেচা করছি বা ধরুন কেউ যদি ট্রেডিং করতে চায় সেই সময় আমরা এই শেখাটাকে কী করে ব্যবহার করছি সেটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা এই সেন্সেক্স এবং নিফটি সম্পর্কে দুটো ভিডিওতে যা কিছু শিখলাম সেই শেখাটাকে আমরা কিভাবে ব্যবহার করব ভবিষ্যতে সেটাই শিখবো এবার। তার আগে আমাদের কোনো একটি ইন্ডেক্স বা সূচকে কোনো একটি কোম্পানির শেয়ারের বা কোনো একটি সেক্টরের কোম্পানির শেয়ারগুলোর ওয়েটেজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আমি স্ক্রিনে সেন্সেক্স ইন্ডেক্স বা সূচকের বিভিন্ন সেক্টরগুলোর একটি স্ক্রিনশট শেয়ার করেছি আর তার সাথে 30টি কোম্পানির নামগুলোও শেয়ার করেছি। আশা করছি আপনারা সাধারণ জ্ঞান থেকে একটা জিনিস অবশ্যই বুঝতে পারবেন যে সেন্সেক্স ইন্ডেক্সটি যে 30টি কোম্পানি নিয়ে গঠিত হয় সেই 30টি কোম্পানির শেয়ারের সংখ্যা এবং প্রত্যেকটির এক একটি শেয়ারের প্রাইসের দাম কখনোই সমান হয় না। অর্থাৎ প্রত্যেকটি কোম্পানির শেয়ারের সংখ্যা আলাদা আলাদা হয় এবং প্রত্যেকটি শেয়ারের প্রাইসও আলাদা আলাদা হয়। আর এর জন্য প্রত্যেকটি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কখনো সমান হয় না। অর্থাৎ একটি যদি আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন 100 টাকা হয় আর একটি 200 টাকা, এরকমভাবে ডিফার করে। আর তার জন্যই সেন্সেক্স ইন্ডেক্সটিতে প্রত্যেকটি কোম্পানির ওয়েটেজ কিন্তু কখনোই সমান হয় না। যে কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি সেই কোম্পানির বা যেই সেক্টরের কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি সেই সেক্টরের ওয়েটেজ সেন্সেক্স ইন্ডেক্সটিতে সবসময় বেশি হয়। এবার ওয়েটেজ ব্যাপারটিকে আমি যদি একটি বাস্তব উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝাতে চাই তাহলে বলবো যে ধরুন আপনি একটি এক্সাম দিতে যাচ্ছেন এবং সেই এক্সামে আপনার ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, আপনার হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসার কথা। এবার আপনি এক্সাম দিতে গিয়ে দেখলেন যে পুরো প্রশ্নপত্রে ধরুন 100-র মধ্যে যদি পরীক্ষা হয় পুরো 100-র মধ্যে 70 মার্কসে এসছে জেনারেল নলেজ থেকে, তাহলে বলা হবে যে আপনার যে প্রশ্নপত্রে জেনারেল নলেজের ওয়েটেজ বেশি। অর্থাৎ জেনারেল নলেজ সেকশনটিতে আপনি যেরকম পারফর্ম করবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন। ঠিক একইভাবে সেন্সেক্সে যে কোম্পানির ওয়েটেজ বেশি অথবা যে সেক্টরের ওয়েটেজ বেশি সেই কোম্পানির পারফরমেন্স অথবা সেই সেক্টরের পারফরমেন্সই আপনার কিন্তু নির্ধারণ করবে যে কোনো একটি পার্টিকুলার দিনে সেন্সেক্স ওপরের দিকে যাবে না নিচের দিকে নামবে। আমি আপনাদের সাথে সেন্সেক্সে বিভিন্ন কোম্পানির সেক্টরের যে ওয়েটেজ আছে সেই ওয়েটেজের যে স্ক্রিনশটটি শেয়ার করেছি সেটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে পুরো সেন্সেক্সে ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে সবথেকে বেশি ওয়েটেজ, ওটা হচ্ছে 27.03%। আর ঠিক তারপর হচ্ছে টেকনোলজি সেক্টরের ওয়েটেজ 21.13, আর তারপর হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের ওয়েটেজ দ্যাট ইজ 13.62। অর্থাৎ এই তিনটে সেক্টর মিলিয়েই সেন্সেক্সে প্রায় 62%-এর মতন ওয়েটেজ রয়েছে। তাই এই সেক্টরের আন্ডারে যে সমস্ত কোম্পানির শেয়ারগুলো আছে সেই সমস্ত শেয়ারের প্রাইসেই কিন্তু
যে কোনো একটি দিনে নির্ধারণ করবে যে ওই দিনে সেন্সেক্স কত পয়েন্ট ওপরে যাবে বা কত পয়েন্ট নিচে নামবে। এইবার ধরুন ওই তিনটি সেক্টরের আন্ডারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলোকে যদি আপনি রেগুলার বেসিসে ফলো করেন তাহলে কিন্তু মোটামুটি আপনি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন দিন ওই শেয়ারগুলি ওই কোম্পানির শেয়ারগুলির প্রাইস বাড়বে না কমবে। আর তার ভিত্তিতে কিন্তু মোটামুটি আপনি একটা আইডিয়া করে নিতে পারবেন যে আজকে সেন্সেক্সের পয়েন্ট বাড়বে না কমবে। এইবার ধরুন যদি আপনারা ইন্ডেক্সের উপর ট্রেডিং করতে চান, যদিও আমি ট্রেডিংয়ের ব্যাপারে সাপোর্টার নই, আমি ইনভেস্টিংয়ে বিশ্বাস করি, তাহলে কিন্তু আপনারা অনেক আগে থেকেই আইডিয়া করে নিতে পারবেন যে আজকে সেন্সেক্স উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে। কেননা আপনারা আমার এই সেন্সেক্স এবং নিফটির ভিডিওগুলি দেখার পর মোটামুটিভাবে আশা করি বুঝে গেছেন যে সেন্সেক্সের পয়েন্ট কিভাবে গঠিত হয় এবং কোন কোন বিষয়গুলো এই পয়েন্টের মুভমেন্ট নির্ধারণ করে। এছাড়াও নিফটি এবং সেন্সেক্সের সবথেকে প্র্যাকটিক্যাল ইউজ হলো যে নিফটি এবং সেন্সেক্সের রিটার্ন বেঞ্চমার্ক হিসাবে কাজ করে। সমস্ত ফান্ড ম্যানেজাররা সবসময় ইন্ডেক্সের থেকে কতটা বেশি রিটার্ন কামাতে পারলো সেটার উপর ফোকাস করে। তারা সবসময় ট্রাই করে যে তাদের ফান্ডের রিটার্ন যেন নিফটির রিটার্ন এবং সেন্সেক্সের রিটার্নের থেকে বেশি হয়। অর্থাৎ কোনো একটি বছর ইন্ডেক্স যদি 15% রিটার্ন দেয় তাহলে ফান্ড ম্যানেজাররা ট্রাই করে যেন তাদের ফান্ডের রিটার্ন 15% থেকে বেশি হয়। এমনকি আপনিও যদি ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনার টার্গেট হওয়া উচিত যে ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন কামানো, অর্থাৎ ইন্ডেক্সের রিটার্নকে বিট করা। এগুলো ছাড়াও আরও বেশ কিছু ইউজ আছে নিফটি এবং সেন্সেক্স ইন্ডেক্সের, বাট ওগুলো জানার জন্য আপনাদের পি রেশিও কী সেটা আগে বুঝতে হবে। তাই আমি যখন পি রেশিওর ভিডিও বানাবো তখন ওই ভিডিওতে আমি এই বিষয়টি বলে দেবো। তাহলে নিফটি এবং সেন্সেক্সের উপর সেকেন্ড পার্টের এই ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভিডিওই আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আপনি কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।